ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে আপনাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, অনেকেই জানতে চান এই বিষয়ে। তাই আজকে আমাদের আলোচনার বস্তু ইসোফেজিয়াল ক্যান্সার। নমস্কার, আমি দিশা, আমার সাথে রয়েছেন বিখ্যাত অনকোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ। নমস্কার, আমরা চেষ্টা করব আজকে এই ডিসকাশনের মাধ্যমে ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে যত রকম ট্রু ফ্যাক্টস আছে আপনাদের কাছে তুলে ধরা। স্যার, প্রথমেই আমি আপনাকে জিজ্ঞেস করব, ইসোফেজিয়াল ক্যান্সার আসলে কি, মানে এটা কিভাবে ডেভেলপ হতে পারে বা কোন কোন রিজনে একজন বুঝতে পারেন যে নিজের শরীরে ইসোফেজিয়াল ক্যান্সারটা হয়তো ডেভেলপ হচ্ছে? দেখুন, ইসোফেগাস ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের যেই ওরাল ক্যাভিটি এবং পেটে যেই স্টমাক বা পাকস্থলী, এই মাঝখানের যে জায়গাটা, এইটাকে বলা হয় ইসোফেগাস বা ফুড পাইপ যেটা। তো যখনই এই ফুড পাইপে ক্যান্সার হয় সেটাকেই প্রাইমারিলি বলা হয় ইসোফেজিয়াল ক্যান্সার। এবং ইসোফেজিয়াল ক্যান্সারকে সাধারণত সাবডিভাইড করা হয় বেসড অন দ্য লোকেশন। মানে ইসোফেগাসটাকে আমি যদি টোটাল লেন্থটাকে 3টে ভাগে ভাগ করি, আপার, মিডল আর লোয়ার থার্ড, তো আপার থার্ড, মিডল থার্ড এবং লোয়ার থার্ড, এই 3টে জায়গার ইসোফেজিয়াল ক্যান্সারের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, তাদের ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টরস আলাদা এবং তাদের চিকিৎসার পদ্ধতিটাও আলাদা। তো কোন জায়গায় হয়েছে সেটার উপর বেস করে আমরা ট্রিটমেন্টটা ডিসাইড করি। আচ্ছা, এটার কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে, মানে খাওয়া দাওয়া, লাইফস্টাইল বা আদার্স যে সমস্ত হ্যাবিটস গুলো রয়েছে তার উপরে বেস করে কি কোথাও গিয়ে এটা ডেভেলপ হতে পারে? হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর ইসোফেজিয়াল ক্যান্সারে ডিপেন্ড করছে কোন জায়গায় ইসোফেজিয়াল ক্যান্সার সেটার উপর। যে একটু আগে যেটা বললাম, যে যদি কারোর আপার ইসোফেগাসটা নিয়ে আমরা কনসার্ন থাকি, সেক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টরগুলো নর্মালি হয়, যেমন ধরুন টোব্যাকো ইউসেজ, স্মোকিং, অ্যালকোহলিজম, এই ধরনের কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো এই হেড অ্যান্ড নেক বা ওরাল ক্যান্সারের জন্য রেসপন্সিবল, সেই সেম সেট অফ রিস্ক ফ্যাক্টরস কিন্তু আপার 1/3 অফ ইসোফেগাসের জন্য অ্যাপ্লিকেবল। অন দি আদার হ্যান্ড, যদি আমরা তলার দিকের ইসোফেগাসের কথা ভাবি, যেটা ধরুন আমাদের লোয়ার 1/3 ইসোফেগাসের ক্যান্সারটা অনেকটাই ডিপেন্ড করে কিছু অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টরস, যেমন ধরুন ওবেসিটি বা ধরুন এইচ পাইলোরি ইনফেকশন বা গ্যাস্ট্রাইটিস। এইগুলো থাকলে যেটা হয় যে আমাদের যে গ্যাস্ট্রিক জুস, যেটা অ্যাসিড রিফ্লাক্স যেটা হয়, সেইটা ওই ইসোফেগাসের তলার পোর্শন, যেটা লোয়ার 1/3, সেইটার যেই লাইনিংটা, সেইটা ওই রিফ্লাক্সের অ্যাসিডিক রিফ্লাক্সে এক্সপোজড হয়, তাতে একটা ক্রনিক ইনফ্লামেশন ডেভেলপ করে এবং সেই ক্রনিক ইনফ্লামেশন থেকে পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। এই কন্ডিশনটার নাম হচ্ছে ব্যারেটস ইসোফেজাইটিস, যেখানে আমরা ওই রিফ্লাক্স অনেক দিন হতে হতে একটা ক্রনিক ইনফ্লামেশন দেখতে পাই। সেই ব্যারেটস ইসোফেজাইটিস যদি থাকে, দ্যাট ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ইসোফেজিক ক্যান্সার। আচ্ছা, এটাকেই কি আমরা কোথাও আর্লি সিমটমস বলতে পারি, নাকি এছাড়াও কিছু আর্লি সিমটমস রয়েছে যেটা দেখা যায় এই ক্ষেত্রে, নাকি একেবারেই শেষ পর্যায়ে গিয়ে মানে চোর পালালে বুদ্ধি বাড়ে এরকম একটা ব্যাপার দেখা যায়? ইসোফেগাসের ভালো ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা ফুড পাইপ রিলেটেড এবং ফুড পাইপের মেইন কাজটা হচ্ছে খাবারটাকে মুখ থেকে স্টমাকে ট্রান্সফার করা, যখনই কোনো ইসোফেজিয়াল ক্যান্সার হয়, এই যে লিউমেন যেটা বলি, ভেতরের যে জায়গাটা, পাইপের ভেতরের যে ক্যালিবারটা, সেই ক্যালিবারটা ন্যারোড হয়ে যায়। ঠিক আছে, এই ক্যালিবারটা ন্যারোড হয়ে যাওয়ার জন্য খাবার খেতে অসুবিধা হতে পারে। যদি ওপরের দিকে প্রবলেম হয়, তখন ঢোক গিলতে অসুবিধা হতে পারে বা খুব বেশি গলার এরিয়াতে ব্যথা হতে পারে। কিন্তু যদি নিচের দিকে হয়, তখন যেটা হয় যে খাবারটা ইনিশিয়ালি যেতে অসুবিধা হয় না, কিন্তু এই জায়গাটায় ধরুন একটা সেন্স অফ ফরেন বডি সেন্সেশন, মানে খাবার খাওয়ার পরেও যেরকম মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে, সেই সেন্সেশনটা খুব কমনলি হয়, যেটা অ্যাসিডিটি বলে ভুল করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই কিন্তু লোকে অ্যাসিডিটি বলে ভুল করে। এক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি কি আছেন যদি একটু আমাদের দর্শককে বলেন, তাহলে তাদেরও সুবিধা হয় বুঝতে। দেখুন, ট্রিটমেন্টটা অনেকটাই ডিপেন্ড করছে কোন জায়গায় ক্যান্সারটা হয়েছে এবং কি স্টেজে ধরা পড়ছে। প্রথমে আপার পার্টের ট্রিটমেন্টটা বলি। এবার আপার পার্টে যেহেতু ইসোফেগাসটার আশেপাশে অনেকগুলো মেজর স্ট্রাকচার আছে, আমাদের যে ল্যারিংস বলুন, ট্র্যাকিয়া বলুন, কাজেই অপারেশন করাটা একটু ডিফিকাল্ট। তো আপার ইসোফেজিয়াল ক্যান্সারের মেইন ট্রিটমেন্ট যেটা, যেমন ধরুন একটু অ্যাডভান্সড ইসোফেজিয়াল ক্যান্সার, খুব আর্লি স্টেজ হলে না হয় এন্ডোস্কোপি করে বার করে দিলাম, স্টেজ 1 বা ওরকম, কিন্তু স্টেজ 2 অ্যান্ড অ্যাবাভ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেইন ট্রিটমেন্টটা হয় যে রেডিওথেরাপি, এবং সেই রেডিওথেরাপি এফিকেসি বাড়ানোর জন্য তার সঙ্গে অ্যাড করা হয় কেমোথেরাপি, যাকে আমরা কনকারেন্ট কেমো রেডিওথেরাপি বলি। এটা হচ্ছে আপার থার্ড।
মিডল আর লোয়ার থার্ডের ট্রিটমেন্টটা আলাদা। মিডল থার্ডের ট্রিটমেন্টটা কিরকম না, প্রথমে আমাদের একটা নিও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট দিতে হয়। নিও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটা কি, যে ধরুন আজকে আমরা পুরো স্ক্যান করে দেখলাম যে জিনিসটা কোথাও ছড়ায়নি, শুধু ইসোফেগাসে বা তার আশেপাশে লিম্ফ নোডেই আছে, তো আমরা তখন একটা সার্জিক্যাল ওপিনিয়ন নিই যে জিনিসটা সার্জারি করা যাবে কিনা। যদি সার্জন বলেন যে সার্জারি করা যাবে, তখন আমরা সেই সার্জারির আগে একটা ট্রিটমেন্ট দিই, যেটাকে বলে নিও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। তো এই নিও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটা কেমোথেরাপিও হতে পারে, রেডিওথেরাপিও হতে পারে। কিছু কিছু সেন্টার, রাদার ম্যাক্সিমাম সেন্টার যেটা ফলো করে হচ্ছে কম্বিনেশন অফ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। তাতে কি হয় যে রেডিওথেরাপি কমপ্লিট হওয়ার পর যে টিউমার মাসটা ছিল সেটা সাইজটা ছোট হয়ে যায় এবং অপারেশন করতে সুবিধা হয়। এটা গেল মিডল থার্ডে। আর এবারে যদি লোয়ার থার্ডের কথা বলি, লোয়ার থার্ডে মোর কমন যেটা ক্যান্সার হয় সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, এবং অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে মেইন ট্রিটমেন্টটা হচ্ছে যে একটা স্যান্ডউইচ থেরাপি। স্যান্ডউইচ থেরাপি মানে কি, যে প্রথমে আমি কেমোথেরাপি দেবো, তারপর সার্জারি করব, তারপর আবার কমপ্লিট করার জন্য কেমোথেরাপি দেবো। তো সার্জারি ইন বিটুইন টু কেমোথেরাপি, স্যান্ডউইচ বিটুইন টু কেমোথেরাপিস, দিস ইজ কল্ড স্যান্ডউইচ থেরাপি। তো এই তিনভাবে আমরা ডিসাইড করি যে ট্রিটমেন্টটা কি হবে। এটা আমি বললাম ইসোফেজিয়াল ক্যান্সার যেটা শরীরে অন্য কোথাও ছড়ায়নি, কিন্তু যদি স্প্রেড হয়ে গিয়ে থাকে স্টেজ 4 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট অপশনস থাকে না, মানে সার্জারি বলুন বা রেডিওথেরাপি বলুন, তখন সেগুলো করে কোনো লাভ হয় না। তখন আমাদের ট্রিটমেন্ট করতে হয় কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি কম্বিনেশন। কিছু কি প্রিভেন্টিভ সলিউশন আছে, মানে হয়তো লোকজন এই বিষয়ে জানতে চাইছেন এবং সচেতন হতে চাইছেন, সেক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ বা কিছু টিপস যদি তারা রেগুলার লাইফে ফলো করে, তাহলে হয়তো ফিউচারে এই রিস্কটা থেকে তারা বাঁচতে পারে। যেটা বললাম যে রিস্ক ফ্যাক্টর যেগুলো ইসোফেজিয়াল ক্যান্সারের, সেইগুলোকে যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায়, যেমন ধরুন টোব্যাকো এক্সপোজার, অ্যালকোহল এক্সপোজার, খুব রিচ খাবার খাওয়া, এই জিনিসগুলো অ্যাভয়েড করা, এবং এই যে লোয়ার 1/3 এর জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলো, যেমন ওবেসিটি, যদি কারো খুব ওজন বেশি থাকে সেটাকে কমানোর চেষ্টা করা, অনেক দিন ধরে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, সেই অ্যাসিড রিফ্লাক্সটাকে ওষুধ দিয়ে ঠিক করা, বা দেখা যে এমন কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা যেটার জন্য এত বেশি অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে সেটাকে ট্রিট করা। এই জিনিসগুলো করলে আমার মনে হয় কিছুটা হলেও রিস্ক কমানো যেতে পারে। আমরা একেবারেই আমাদের আলোচনার শেষ পর্যায়ে। আমি স্যারকে জিজ্ঞেস করতে চাইবো, স্যার যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু টিপস দেন, যারা হয়তো এই সিচুয়েশন দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের ফ্যামিলি মেম্বার বা তাদের চেনা পরিচিত মানুষেরা যারা তাকে হয়তো মেন্টালি সাপোর্ট করতে পারবে, বা কিছু টিপস যেগুলো তাকে বললে হয়তো কিছু সাহায্য হবে। আমার মোস্ট ইম্পর্টেন্ট টিপ যেটা, সেটা হলো যদি ইসোফেজিয়াল ক্যান্সার রিলেটেড কোনো সিমটম আপনার হয়, খাবার খেতে অসুবিধা হচ্ছে, আটকে যাচ্ছে, ঠিক করে যাচ্ছে না, সলিড ফুড খেতে অসুবিধা হচ্ছে কিন্তু লিকুইড ইজিলি হয়ে যাচ্ছে, এই সিমটমগুলোকে কিন্তু লাইটলি নেবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন, দরকার পড়লে এন্ডোস্কোপি করে দেখুন জিনিসটা কি জায়গায় আছে। এবং যদি আনফর্চুনেটলি ইসোফেজিয়াল ক্যান্সার ডায়াগনোসিস হয়ও, একেবারেই ভয় পাওয়ার ব্যাপার নেই। প্রথম কাজ হচ্ছে সঠিক জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করুন, সঠিক জায়গায় চিকিৎসা করাতে যান। কোয়ালিফাইড ক্যান্সার সেন্টার্স বা স্ট্যান্ডার্ড যেখানে ক্যান্সার সেন্টার্স আছে বা স্ট্যান্ডার্ড অনকোলজিস্ট যারা আর কি, তাদের কাছে গিয়ে পরামর্শ নিন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ইসোফেজিয়াল ক্যান্সার ফুললি কিউরেবল, যদি আমরা সেটাকে ঠিক সময় ধরতে পারি এবং ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি। ভুলটা এইখানেই হয় যে অনেকে অনেক রকম মিস ইনফরমেশন নিয়ে রাখেন, সেটা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব বলুন বা রিলেটিভদের থেকে, একটা আনসাইন্টিফিক সোর্স অফ ইনফরমেশন এর ওপর বেস করে অনেকে হয়তো ধরো অল্টারনেটিভ ট্রিটমেন্টে গেলেন বা এমন কোনো ট্রিটমেন্টে গেলেন যেটা প্রুভেন নয় ইন দ্য ট্রিটমেন্ট অফ ইসোফেজিয়াল ক্যান্সার, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা হাতের বাইরে চলে যেতে পারে। আশা করি ভিডিওটা সবার জন্যই খুব হেল্পফুল হলো। অযথা ভয় পাবেন না। যদি কোনো রকমের সিমটমস বা অসুবিধা দেখতে পান, অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।